রায়ের সঙ্গে অসভ্যতাম করলে শ্রাবণকে থাপ্পড় মারে বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যাকে দিয়ে বিয়ের সবকিছু পালন করালে তখন তখন দেখা যায় বিদ্যার কাকিমুনি বলতে থাকে, এটা কেমন কথা? মেয়েটাকে দিয়ে মেয়েটার থেকে তোমরা ওর থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছ, আবার ওর ওর দিয়েই এই সবকিছু কাজ করাবে। ওর ওর মনের অবস্থাটা কি হবে তোমরা বুঝতে পারছো? তখন দেখা যায় তখন শ্রাবণ বলতে থাকে, কাকিমুনি তুমি তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছো? তুমি এখানে এত কথা বলছো কেন? তোমাকে তো এখানে কোনো কথা বলতে বলা হয়নি। এখানে কথা না বললেই ভালো হয়, আমরা একটু খুশি হতাম। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আপনি বুঝতে পারছেন না যে এসবের মধ্যে কি আছে? আপনি আপনি প্লিজ এসবের মধ্যে জড়াবেন না, এসবের মধ্যে নিজেকে প্লিজ জড়াবেন না। তখন দেখা যায় বিদ্যার কাকি বলতে থাকে, জড়াবো না মানে অবশ্যই জড়াবো। আপনারা মেয়েটাকে কি পেয়েছেন? আর দাদা, আপনি তো ওর বাবা, তাই না? তবে তবে কেন ওর কষ্টটা বুঝতে পারছেন না? দিদি, ও তো তোমার মেয়ে, তুমি তো ওর মা হয়ে কিভাবে একটা মেয়ের জীবনে এত কিছু করতে পারো বলো তো? মেয়েটার মন বোঝার চেষ্টা করছো না কেন তোমরা? এক মেয়ের হাসি ফোটাতে গিয়ে আরেক মেয়েকে বলি দিচ্ছ। তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, শোনো, তোমাকে এতটা ভাবতে হবে না। তুমি তুমি প্লিজ এখান থেকে যাও আর আমাদের জন্য চা নিয়ে আসো, আমাদের জন্য কফি নিয়ে আসো, ওনার জন্য কফি বানিয়ে দাও। তখন দেখা যায় বিদ্যার মা বলতে থাকে, হ্যাঁ, এখানে দাঁড়িয়ে না থেকে একটু কফি বানিয়ে দিলে কাজটা এগিয়ে যেত। এভাবে মেহমান এসে বসে আছে আর তাদের সঙ্গে মুখে মুখে তর্ক করছো? তোমার কি এসব করতে ভালো লাগছে? আমাদের ফ্যামিলির কি কোনো রেপুটেশন নেই? ঠিক তখনই ফাগুন এসে বলতে থাকে, উনি কেন এসেছেন এখানে? কি বলতে এসেছে আবার? তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, ফাগুন, তুমি এভাবে কথা বলতে পারো না, উনি তোমার গুরুজন হয়। তখন দেখা যায় কপিল বলতে থাকে, ফাগুন, তোর কি হয়েছে? তুই এভাবে কথা বলছিস কেন? তুই তো গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলিস না। তখন ফাগুন বলতে থাকে, আমি আমি এরকমই হয়ে গেছি। তখন তখন দেখা যায় ফাগুনের মা বলতে থাকে, তো তোমার ফাগুন, তুমি এভাবে কথা বলো না, উনি এসেছেন তোমাদের সম্পর্কের কথা বলতে। তখন ফাগুন বলতে থাকে, কিসের সম্পর্ক আর কিসের কি কিসের ব্যাপারে কথা বলতে এসেছে তো উনি? আমি তো শুধু রিতকে চাই। তখন দেখা যায় কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, তুমি যেটা চাও সেটাই দেওয়া হবে, রিতকে তোমাকেই দেওয়া হবে, তুমি পাবে রিতকে। তখন তখন দেখা যায় ফাগুনের কাকিমা বলতে থাকে, হ্যাঁ, এক মেয়ের সুখ ছিনিয়ে নিয়ে আরেক মেয়েকে সুখী করার চেষ্টা করছেন আপনারা। আপনারা ভুলে যাচ্ছেন যে বিদ্যাও আপনার মেয়ে। এরপরে দেখা যায় বিদ্যার কাকিকে সেখান থেকে সরিয়ে দিয়ে তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি আর কাশ্যপ ব্যানার্জি কথা বলতে থাকে। তখন রাজদীপ চ্যাটার্জিকে কাশ্যপ ব্যানার্জি বলতে থাকে, এদিকে এদিকে বিয়ে বিয়ে সম্পূর্ণ হবে আর ওদিকে বুলডোজার দিয়ে ও, ওই হোস্টেলটা একদম গুড়িয়ে দেবেন। এটা আপনাকে আমি প্রমিস করলাম যে এই সব কিছুর দায়িত্ব আমি নেব। এরপরে দেখা যায় এদিকে রিতের কাকা আসে বিদ্যার কাছে আর বিদ্যার কাছে এসে বলতে থাকে, বিদ্যা, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে এলাম। তখন বিদ্যা বলতে থাকে, হ্যাঁ বলুন, কি বলতে চান আপনি? তখন দেখা যায় তখন রিতের কাকা বলতে থাকে, আচ্ছা, তুমি কি বুঝতে পারছো না যে তোমাকে এরা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে? তুমি কিসের লোভে এরকমটা করছো বলো তো? তুমি বুঝতে পারছো না, ওরা তোমাকে ট্র্যাপে ফেলতে চাইছে আর তুমি লোভ করে ওদের ট্র্যাপে পা দিচ্ছ। তখন বিদ্যা বলতে থাকে, আমার কোনো লোভ নেই, আপনাদের মতো এই ব্যবসায়ীদের প্রতি আমার কোনো লোভ নেই, বুঝতে পেরেছেন? তখন রিতের কাকা বলতে থাকে, অবশ্যই লোভ আছে। তোমার লোভ আছে এই কলেজটাকে বাঁচানোর, তোমার লোভ আছে বাচ্চাদের পড়াশোনার, আরও লোভ আছে তোমার। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, এটা লোভ করা কি আমার কোনো অন্যায় বলুন? তখন দেখা যায় রিতের কাকা বলতে থাকে, অন্যায় নয়, কিন্তু তুমি এই সব কিছু লোভ করতে গিয়ে নিজের সিঁদুরটা মুছে দিচ্ছ। তুমি তুমি রিতকে কষ্ট দিচ্ছ। তখন বিদ্যা বলতে থাকে, এটা করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি আমি এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে পারি না। আপনার দাদা বলেছে কি জানেন? এই কলেজটা ভেঙে ওরা নতুন একটি একাডেমি তৈরি করবে আর সেখানে দেশ বিদেশ থেকে বড়লোকের ছেলেমেয়েরা আসবে পড়াশোনা করতে, কিন্তু আমাদের বাঙালি ছেলেমেয়েরা, গরিব ছেলেমেয়েরা, ওরা কি করবে বলুন? তখন দেখা যায় বাকি প্রফেসররা সবাই মিলে বলতে থাকে, প্লিজ
এখানে এসব কথা ডিসকাস করবেন না। এটা আমাদের প্রফেসরদের বসার রুম। এখানে আপনারা যদি এরকম কথা না বলেন তবেই আমরা খুশি হব। তখন রিতের কাকা বলতে থাকে, "আমাকে এখানেই সবকিছু বলতে হবে। এখানটাতেই বলতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। তাই আমি এখানে বলতে বাধ্য হচ্ছি। এখানেই সবটা বলব আর আপনারাও শুনবেন।" এরপরে বিদ্যা বলতে থাকে, "আপনাকে এখানে যদি রাজদীপ চ্যাটার্জি পাঠিয়ে থাকে তবে ওনাকে বলে দেবেন যে উনি যেন ফাগুনকে বিয়ে করে সুখে থাকে। আমাকে এতটা চেষ্টা করে কোনোভাবে উনি ওনার কাছে নিতে পারবে না। কারণ আমি ওনার কাছে যাব না। আমি 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 ও ওখানে যাব না। আমি আমার স্টুডেন্টদের নিয়ে এভাবে থেকে যাব। আমি বিয়ে করব না কখনো ওনার সাথেও যেতে চাইব না। আমি কখনো ওনার প্রতি কোনো দাবি রাখব না।" তখন দেখা যায় রিতের কাকা বলতে থাকে, "তুমি এসব মন থেকে বলছো? তুমি কি করে পারলে যে এই স্মৃতির সিঁদুরটা মুছে দিতে? রিত তোমাকে কতটা ভালোবাসে তুমি জানো?" তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, "আমি জানতেও চাই না আর জানিও না।" তখন দেখা যায় রিতের কাকা বলতে থাকে, "শোনো, এভাবে মাথার মুকুট পায়ে ঠেলো না বিদ্যা। এবার বোঝার চেষ্টা করো। তোমাকে ওরা ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। ওরা তোমাকে ট্র্যাপে ফেলতে চাইছে। আর তুমি ওদের ট্র্যাপে পা দিচ্ছ। ওরা ইচ্ছে করে তোমাকে বিভ্রান্ত করার জন্য এরকম করছে। তুমি বিশ্বাস করো, ওরা বিয়ে দেবে তারপরে তোমাকে যে কথা দিয়েছে এই কলেজটা রাখবে সেটাও কিন্তু রাখবে না।" এই বলেই চলে যায়। এরপরে দেখা যায় বিদ্যা চলে গেলে তখন অন্য প্রফেসররা কথা বলতে থাকলে তখন আরেকটি প্রফেসর বলতে থাকে, "আমরা জানি বিদ্যা ওর লক্ষ্যে পৌঁছাবে। কিছুতেই ও পিছু পা হবে না। ওর লড়াইয়ে ও জিতবে।" তখন দেখা যায় আরেকটি প্রফেসর বলতে থাকে, "কিছুতেই পারবে না। কারণ এখানকার ওনার হচ্ছে রাজদেব চ্যাটার্জি। আর ওনাকে তোমরা চেনো না।" এদিকে দেখা যায় পঙ্কজ খাসনবিশ থানায় আসলে তখন মাস্টারমশাই এসে বলতে থাকে, "আপনাকে আপনাকে দেখে আমার করুণা হচ্ছে। আপনি কি করে করতে পারেন এমনটা? রায়ার মতো মেয়ে এরকম করে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু ও পড়াশোনা বন্ধ করছে না। অঞ্জলির মতো মেয়ে পা খুঁড়িয়ে হাঁটছে। কিন্তু ওরা কলেজ বন্ধ করছে না। আর আপনি এসব করছেন? ওদের থেকে টাকা খেয়ে মুখ বন্ধ করে বসে আছেন? এরকমটা করা আপনার পক্ষে সাজায় না পঙ্কজ খাসনবিশ। আপনি নাকি পাকে জন্মান, কিন্তু আপনি তো পাকে তলিয়ে যাচ্ছেন। এরকম করলে কি করে হবে? আপনি আমার কাছে হাতজোড় করবেন না, বরং রাজদীপ চ্যাটার্জির কাছে হাতজোড় করুন। ওনাদের কাছে হাতজোড় করে ওনাদের সঙ্গ দিন, ওনাদের কাছে থাকুন। আর আমাদের সাধারণ জনগণদের সাথে থাকতে হবে না।" এরপরে দেখা যায় পঙ্কজ খাসনবিশ বলতে থাকে, "আপনি কি বলতে চাইছেন এসব?" তখন দেখা যায় মাস্টারমশাই বলতে থাকে, আপনাকে আমরা একটা কেস ডায়াল করলাম, কিন্তু আপনি কিছুতেই সেটাতে গুরুত্ব না দিয়ে এভাবে তাদের সঙ্গে হাত মেলালেন। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি সেখানে এসে, "মাস্টারমশাই, আপনি এখানে কি করতে এসেছেন? এখানে ভাষণ না দিয়ে আমার কলেজের সামনে গিয়ে ভাষণ দিন। তবে মনে হয় ব্যাপারটা ভালো দেখাবে। ওখানে গিয়ে আমি সব মাইক সিস্টেম করে দিচ্ছি। ওখানে গিয়ে ভাষণ দিন। এখানে অযথা কথা না বলে।" তখন মাস্টারমশাই বলতে থাকে, "আপনি কিন্তু আমাকে অপমান করছেন।" তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "প্রফেসর বিবি যতই যা করুক কিন্তু কোনোভাবে উনি আটকাতে পারবে না। আমরা ওই কলেজটা ভেঙে ওখানে একাডেমি তৈরি করবই।" এরপরে দেখা যায় এদিকে রায়া, অঞ্জলি সবাই মিলে বাড়ি ফিরছে। ঠিক তখনই শ্রাবণ এসে রায়ার হাত ধরে অসভ্যতম করতে থাকে। ঠিক তখনই প্রফেসর বিদ্যাকে ফোন করে পঙ্কজ খাসনবিশ আর বলতে থাকে, "আপনি ওনাদের সঙ্গে কেন কোঅপারেট করেছেন?" তখন বিদ্যা বলতে থাকে, "ওনারা বলেছে কলেজটা ভাঙবে না।" তখন পঙ্কজ খাসনবিশ বলতে থাকে, "সবটাই মিথ্যে। ওনারা মিথ্যে বলেছে